সব অভিশাপ ভেঙে গেছে। অভিশাপ? অভিশাপ ভেঙে গেছে? সত্যি? বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। এক কোমল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। অভির ছোট্ট শরীর জ্বলজ্বল করতে লাগলো। সে ধীরে ধীরে আবারও মানুষ হয়ে উঠল। আর নীলিমার শরীর থেকে যেন এক অদৃশ্য শেকল ভেঙে গেল। অভি, অভি, তুমি মানুষ হয়ে গেছো। তুমি আবার আগের মতো হয়ে গেছো অভি। জমিদার বাড়ির একমাত্র ছেলে অভি। অভি দেখতে যেমন সুন্দর, তেমনি শিকারেও খুব পারদর্শী। শিকার করাটা যেন তার নেশা হয়ে দাঁড়িয়েছে। তেমনি আষাঢ় মাসের একদিনে আকাশে কালো মেঘ জমে আছে। মাঝে মাঝে বৃষ্টি ঝরে পড়ছে। এরই মাঝে অভি শিকারে যাবার জন্য তৈরি হচ্ছে। কিরে বাবা, এই বৃষ্টির দিনে আবার কোথায় বেরোবি? মা, জঙ্গলে শিকার করতে যাব। আজ কটা দিন ধরে শিকার করিনি, মনটা ভালোই লাগছে না, তাই শিকার করতে বের হব। শিকারে যাবি মানে? বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে। এমন দিনে কেউ শিকার করতে যায় নাকি? বৃষ্টির দিনে জঙ্গলের মধ্যে সবসময় এক অদ্ভুত নীরবতা থাকে। কখন কোন বিপদ আসবে কেউ বলতে পারে না। মা, তুমি সবসময় একটু বেশিই চিন্তা করো। আমার কিচ্ছুটি হবে না। শিকার করে আমি তাড়াতাড়ি ফিরে আসব। আর তুমি তো জানো, শিকার না করলে আমার ভালো লাগে না। অভি, তুই কখনো আমার একটা কথাও শুনিস না। এই বৃষ্টির দিনে শিকারে যাসনি খোকা। তোমাকে তো বললাম আমার কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসব। হায় সৃষ্টিকর্তা, ছেলেটা আমার একটা কথাও শোনে না। এই বৃষ্টির মধ্যেই শিকার করতে চলে গেল। আমার মনের মধ্যে কেমন কু গাইছে। সৃষ্টিকর্তা, আমার ছেলেটাকে দেখে রেখো, ওর যেন কোনো বিপদ না হয়। জঙ্গলের ভেতরটা আজ কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজ প্রকৃতি তার অপরূপ সাজে সেজেছে। দেখেই চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। তুই এখানে থাক, আমি জঙ্গলের আর একটু গভীরে গিয়ে দেখি। এরপর অভি শিকার করার জন্যে জঙ্গলের আরো গভীরে ঢুকলো। জঙ্গলের ভেতরটা অস্বাভাবিক চুপচাপ, মনে হচ্ছে বিপদ আসার পূর্বের প্রস্তুতি। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। অভি প্রতিরোধ করার আগেই তার কাঁধে গভীর আঘাত লাগলো। আরে, কে 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 আছো? কে আছো? আমাকে বাঁচাও, সাহায্য করো, সাহায্য করো, আমাকে বাঁচাও। রাতের বেলায় জ্ঞান ফিরল অভির। আস্তে আস্তে চোখ খুলে অভি দেখল সে ছোট্ট একটা কুটিরে শুয়ে আছে। তার ক্ষত বাঁধা, পাশে আগুন জ্বলছে। আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আরে না না, ওঠো না, তোমার ক্ষতে ঘা লাগবে, তুমি শুয়েই থাকো। কে তুমি? তুমি আমাকে এখানে কেন এনেছো? শান্ত হও, আমি কোনো পেতনি নই, আমি তোমার মতোই মানুষ। আমার নাম নীলিমা। আমি তোমাকে বাঁচানোর জন্যই এখানে এনেছি। এখানে যদি তোমায় না আনতাম, তাহলে এত সময় তুমি বাঘের পেটে চলে যেতে। বাঘ? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি আজ মরেই যেতাম। থাক, ধন্যবাদ দিতে হবে না, অত কথা বলো না তো। এখন তুমি অনেক দুর্বল, আগে তুমি সুস্থ হও, তারপর ধন্যবাদ দিও। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। এভাবেই দিন কাটতে লাগলো। নীলিমা নিজের হাতে অভির সেবা করত, খাবার বানাতো, ঔষধি লতা পাতার গাছ দিয়ে অভির ক্ষত স্থান পরিষ্কার করত। ধীরে ধীরে অভি সুস্থ হতে লাগলো। নীলিমা, তুমি যদি আমাকে না বাঁচাতে আর এভাবে সেবা যত্ন না করতে, তাহলে হয়তো আমি বাঁচতাম না। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কখনো না। মানুষ হয়ে এটা আমার কর্তব্য ছিল,
তাই করেছি। ধন্যবাদ দিতে হবে না, ঘরে কোনো খাবার নেই। তুমি থাকো, আমি জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে আসছি। নীলিমা, তুমি একটা মেয়ে হয়ে এই জঙ্গলের মধ্যে কেন থাকো? তোমার মা বাবা আত্মীয় স্বজন সবাই কোথায়? আমার কেউ নেই, এই জন্যই আমি জঙ্গলেই থাকি। কেউ নেই? তোমার এই গহীন জঙ্গলে থাকতে কি একটুও ভয় করে না? বনের মধ্যে কত হিংস্র জন্তু জানোয়ার থাকে। ভয় করলেও কি আর না করলেও বাকি, আমাকে তো এখানেই থাকতে হবে। তুমি সাবধানে থেকো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসি। এত অপরূপ সুন্দরী একটা মেয়ে এই গহীন জঙ্গলের মধ্যে কেমন করে থাকে কে জানে। আর মানুষের কোলাহল ছেড়ে কেনই বা এই গহীন জঙ্গলে থাকে সেটা আমাকে জানতেই হবে। বাহ, তুমি এইটুকু সময়ের মধ্যে এত পাকা পাকা ফল কোথা থেকে নিয়ে এলে? এই জঙ্গলে কোথায় কি আছে সেটা আমার খুব চেনা। এই জঙ্গলের কোনো কিছু খুঁজতে আমার বেশি দেরি হয় না। ওই পূর্ণিমার চাঁদের মতো মুখটা সব সময় অমন মলিন করে রাখো কেন বলো তো? ওসব তোমায় শুনতে হবে না, এগুলো জলদি করে খেয়ে নাও। এরপর নীলিমা ঘরের এক কোণে চুপ করে বসে পড়ল। নীলিমা অভির সাথে তেমন কোনো কথাই বলল না, সব সময় চুপচাপই থাকতো। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। নীলিমা, তুমি কিছু লুকাচ্ছ তাই না? তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমার কাছে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তুমি বিপদে পড়েছিলে, তাই আমি তোমায় সাহায্য করেছি। তোমার জীবনে সবকিছু জানতে নয়। কিন্তু সবকিছু জানা ভালো না, আর সব কথাই কিন্তু খুঁজো না। ফলগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। অভি তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠল। আস্তে আস্তে অভি নীলিমার সৌন্দর্যে মুগ্ধ হলো। একদিন বৃষ্টি ভেজা বিকেলে অভি নীলিমার সামনে দাঁড়িয়ে বলল, নীলিমা, আজ কয়টা দিন ধরে আমি তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে গেছি। আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই নীলিমা। না না, এটা কখনোই সম্ভব নয়। এই কথা আর কখনো বলো না। কিন্তু কেন নীলিমা? আমি তোমাকে অনেক সুখে রাখবো। তাছাড়া আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলেই যে বিয়ে করতে হবে সেটা নয়, কিছু চাওয়া পাওয়া অপূর্ণতেই সুন্দর। নীলিমা, তুমি কি ভালোবাসা পছন্দ করো না, নাকি আমাকে তোমার পছন্দ হয়নি বলো? অভি, এখানে পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নয়। আমি আমি তোমায় বিয়ে করতে পারবো না। তাহলে কি সমস্যাটা সেটা আমায় বলো। কারণ কারণ এতে তোমারই ক্ষতি হবে, তাই আমি তোমায় বিয়ে করতে পারবো না। ক্ষতি হবে তোমার সাথে থাকলে? যে আমার প্রাণ বাঁচালো তার সাথে থাকলে কোনো ক্ষতি না, বরং লাভই হবে। অভি, অভি জেদ করো না। নীলিমা, নীলিমা যেও না, আমার কথাটা শোনো নীলিমা, আমার কথাটা শোনো। নিজের বিপদ নিজে ডেকে এনো না, বিপদ হবে, ঘোর বিপদ হবে। তার চেয়ে তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়ো। এই যে পাখি, তুমি এসব কি বলছো? আর এগিয়েও না, সামনে যে বড্ড বিপদ। বিপদ? কিসের বিপদের কথা বলছো? না, এ পাখিটা যে কি বলছে কে জানে। তুমি এখন সুস্থ হয়ে গেছো অভি, তুমি কালই তোমার বাড়ি ফিরে যাবে। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। অভি, এই বিষয় নিয়ে আমি তোমার কাছে কিচ্ছু শুনতে চাচ্ছি না। তোমাকে শুনতে হবে। আমি তোমাকে ভালোবাসি, আর আমি যদি তোমাকে না পাই তাহলে আমি আমার জীবন শেষ করে দেব। অভি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। নীলিমাকে ছাড়া অভি অসম্পূর্ণ, তাই আমি এ জীবন রাখবো না। অভি, ছেলে মানুষই করো না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। তাহলে বলো, তুমি আমাকে বিয়ে করবে, না হলে আমি এই বনেই জীবন দিয়ে দেব। ঠিক আছে, তোমার খুশিতেই আমি খুশি। আমি তোমায় বিয়ে করব। আজ আমি বড্ড খুশি। আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করব, খুব শীঘ্রই।
বিয়ের দিন ঠিক হলো। আষাঢ়ের পূর্ণিমা রাত। জঙ্গলের পাশে পুকুর পাড়ে সেই রাতে আকাশ ভয়ঙ্কর রূপ নিল। ঝড়ো বাতাস, সাথে প্রচন্ড বৃষ্টি। অভি পুকুর পাড়ে এসে দাঁড়ালো। সে হঠাৎ দেখল পুকুরের চারপাশে অসংখ্য ব্যাঙ জড়ো হয়েছে, আর সেই ব্যাঙগুলো যেন কেমন অদ্ভুতভাবে ডাকছে। এত ব্যাঙ হঠাৎ কোথা থেকে এলো? আর ব্যাঙগুলো এমন অদ্ভুত ভাবেই বা কেন ডাকছে? নীলিমা, বিয়ের সাজে তোমার সৌন্দর্য তো 3 গুণ বেড়ে গেছে। আজ তোমাকে একবারে অপরূপ সুন্দরী লাগছে। মনে হচ্ছে আমার সামনে কোনো অপ্সরা দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার চোখে ভয়ের ছাপ কেন? অভি, অভি শেষবারের মতো বলছি, ফিরে যাও, আমাকে বিয়ে করো না, ফিরে যাও তুমি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজ থেকে চিরদিনের জন্য তুমি আমার হবে। এই তোমার হাতটি ধরলাম, ঠিক সারা জীবন এভাবেই ধরে রাখবো। বুঝেছো প্রিয়া? বৃষ্টি ঝমঝম করে নামতে লাগলো। নীলিমা কাপা হাতে ফুলের মালা তুলল। চারপাশের ব্যাঙগুলো তখনও ঢেকে চলেছে। ঠিক যখনই মালাটা অভির গলায় পড়ল, প্রচন্ড বেগে বিদ্যুৎ চমকালো। অভি হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। নীলিমা, আমার সারা শরীর কেমন হচ্ছে। নীলিমা, কেমন করছে যেন আমার। নীলিমা, বাঁচাও আমাকে, বাঁচাও নীলিমা, বাঁচাও, বাঁচাও নীলিমা। আমি পারলাম না, তোমাকে আমি বাঁচাতে পারলাম না। কত করে তোমায় নিষেধ করলাম, আমায় বিয়ে করো না, করো না, কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শুনলি না। আমি আমি তোমাকে হারালাম। আমি অভিশপ্ত, যে আমাকে বিয়ে করবে সেই ব্যাঙ হয়ে যাবে। তোমাকে কতবার মানা করেছিলাম। নীলিমা, এটা কি হলো আবার? অভি, অভি, তুমি এখনো কথা বলতে পারছো? অনেক বছর আগে আমি কোনো সাধারণ মেয়ে ছিলাম না অভি। আমি ছিলাম এক ধনী জমিদারের মেয়ে। আমার সৌন্দর্যের জন্যে সবাই আমার খুব প্রশংসা করত। সকলের প্রশংসায় আমি দিন দিন অহংকারী হয়ে উঠেছিলাম। তারপর কি হলো নীলিমা? একদিন এক বৃদ্ধা আমার বাড়িতে এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। সে আমার কাছে খাবার চেয়েছিল। বাবারে, কেউ আছিস বাড়িতে? আমায় কটা খেতে দিবি বাবা? আজ কটা দিন ধরে একটু পেটে দানা পানি পড়েনি। ছি, কেমন কুৎসিত দেখতে এই মহিলা। এ আমার বাড়িতে কেন ঢুকেছে? আমার সামনে থেকে দূর হও বলছি। মারে, আমায় কিছু খেতে দে না মা, একটু খেতে পেলেই আমি চলে যাব। তোমার মতো কুৎসিত মহিলাকে আমি খেতে দেব? ছে 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 ছে, কি নোংরা শরীর তোমার! কেমন দুর্গন্ধ বেরোচ্ছে শরীর থেকে। তুমি যদি এক্ষুনি আমার বাড়ি থেকে বের না হও, তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রূপ সৃষ্টিকর্তার দান, আর সেই সৌন্দর্য নিয়ে তোর এত অহংকার। অহংকারী মেয়ে, তোর এই সৌন্দর্য হবে তোর শাস্তি। যে তোকে ভালোবেসে বিয়ে করবে, সে তার রূপ হারাবে, সে ব্যাঙ হয়ে যাবে। তারপর থেকে এই জঙ্গলে আমি একাই থাকি। যারা আমায় ভালোবেসেছে সবাইকে আমি হারিয়েছি। আমি চাইনি তোমারও এই পরিণতি হোক, কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তাহলে এটা তোমার দোষ না? এটা আমার অহংকারের শাস্তি। আমার অহংকার আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সবাই তো নিজের ভুলের এত বড় শাস্তি পায় না। তুমি এইসব কি বলছো? আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে এই অভিশাপ কখনো ভাঙবে না। পুকুরের পানি ঘূর্ণি হয়ে উঠল। সেখান থেকে ধীরে ধীরে উঠে এলো এক কালো ছায়া। এই হলো তোমার শাস্তি। দয়া করো, দয়া করো,
এবার অভিকে ফিরিয়ে দাও। অহংকার আমি করেছি, তাহলে শাস্তি তো আমিই পাবো। অভিকে মুক্ত করে দাও, না হয় আমাকেও ব্যাঙ বানিয়ে দাও। অভিশাপ এমনিতেই ভাঙে না। এই অভিশাপ ভাঙতে হলে মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে বলো? অভির জন্যে আমি সবকিছু পারবো। তুমি চিরদিনের জন্য এই জঙ্গলের অন্ধকার জলে বন্দি থাকবে, আর কখনো মানুষ হয়ে ফিরতে পারবে না। তাহলে তাহলে অভি কি আবার আগের মতো মানুষ হতে পারবে? হ্যাঁ, পারবে। আমি রাজি, অভিকে মুক্ত করে আমাকে বন্দি করো। না, এটা হবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারিয়ে আমি মুক্তি চাই না। অভি, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। তোমাকে ছাড়া মুক্তি পেয়ে মানুষ হয়ে সে জীবন আমি কি করব বলো? তাহলে তুমি কি চাও, পরিষ্কার করে বলো। আমরা দুজনেই এই অভিশাপের ভার নেব। মানুষ হয়ে একা বাঁচার থেকে নীলিমার সাথে ব্যাঙ হয়েই বেঁচে থাকবো আমি। তুমি এমন করো না অভি, আমাকে যেতে দাও। তুমি মানুষ হয়ে আমার থেকে আরো ভালো জীবন সঙ্গী পাবে। নীলিমা, আমার তোমার থেকেও ভালো জীবন সঙ্গী চাই না, আমি শুধু তোমাকেই চাই। আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। আমি হচ্ছে তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি অভি, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। চলো, আমরা বাকিটা জীবন দুজনকে ভালোবেসেই কাটিয়ে দেব। নীলিমা ব্যাংকটা হাতে নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ বজ্রপাতের আলোয় পুকুরের পানি ঝলসে উঠল। ছায়াটা তখন চিৎকার করে উঠল, নীলিমা, দাঁড়াও। তোমরা দুজনেই ভালোবাসার মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত। এটাই ছিল আসল পরীক্ষা। তোমাদের ভালোবাসার কাছে সব অভিশাপ ভেঙে গেছে। অভিশাপ? অভিশাপ ভেঙে গেছে? সত্যি? বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। এক কোমল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। অভির ছোট্ট শরীর জলজল করতে লাগলো। সে ধীরে ধীরে আবারও মানুষ হয়ে উঠল, আর নীলিমার শরীর থেকে যেন এক অদৃশ্য শেকল ভেঙে গেল। অভি, অভি, তুমি মানুষ হয়ে গেছো। তুমি আবার আগের মতো হয়ে গেছো অভি। হ্যাঁ নীলিমা, আমি আবার মানুষ হয়ে গেছি। সত্যিকারের ভালোবাসার কাছে সবকিছু হার মানে। তোমরা নিজের চেয়ে অন্যকে বড় করেছো, তার জন্য আজ থেকে তোমাদের মাঝে আর কোনো অভিশাপ থাকলো না। তোমরা সব সময় এভাবেই থেকো। আমি আমি তো ভেবেছিলাম আমি চিরকাল একাই থাকবো। এখন আর না, আজকের পর থেকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না। আজ থেকে সারা জীবন তোমার সাথেই থাকবো, কোথাও যাব না। হে সৃষ্টিকর্তা, আমার ভাগ্যটা এত খারাপ কেন? এই একটাই সম্বল ছিল আমার, সব আম চুরি হয়ে গেল। আমার আর কি রইল রে বাবা? এভাবে কাঁদলে চলবে? বাড়ি চল ভাই। আজ আমার আম গেল, কাল না জানি তোর মাছও এভাবে সব গায়েব হয়ে যায়। ছি, এসব অলক্ষণে কথা কেন বলছিস সিধু?
না বুঝে না জেনে বলছি না, তুইও তো আমার মতো একই কাজ করেছিস, তাই না? দেখিস তোর ভাগ্যেও আমার মতো একই পরিণতি হবে। হায় হায় রে, আমার মাছগুলো সব গেছে, একটা মাছও নাই। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। কি রে, বলেছিলাম না এবার আমার কথা বিশ্বাস হলো? আমি জানতাম তোর ভাগ্যেও একই পরিণতি হবে। হ্যাঁ, তুই আসলে ঠিকই বলেছিলিস, কিন্তু এর তো একটা বিহিত করা প্রয়োজন। আমাদের কষ্টের ফসলের উপর এভাবে হামলা হবে আর আমরা চুপচাপ বসে থাকব? কিন্তু এ তো কোনো সাধারণ চোর নয়, আমাদের চুপচাপ বসে থাকা ছাড়াই বা উপায় কি? এভাবে অন্যায় সহ্য করে যাব? এছাড়া আর কি করার আছে? আমাদের কষ্টের ফসলের দিকে ওরা হাত বাড়াবে, দিতে না চাইলে ওরা সব ধ্বংস করে দেবে। কিন্তু এসব আমরা সহ্য করছি বলেই তো ওরা আরো বেশি করার সাহস পাচ্ছে। আর সহ্য করব না, চল আমার সাথে। কোথায়? বেঁচে থাকার চেষ্টা তো করতে হবে, চল। এই গরমে আমের পায়েসের স্বাদই আলাদা। কই কই গো গিন্নি, আর একটু পায়েস দিয়ে যাও। হুজুর, কে তোমরা? কি চাও? আমরা আপনার রাজ্যের নির্যাতিত প্রজা হুজুর। নির্যাতিত? আমার রাজ্যে তো কাউকে নির্যাতন করা হয় না। কি সব উল্টোপাল্টা বকছো? উল্টোপাল্টা না হুজুর, ছোট হুজুর সেদিন আমার দোকান থেকে এক ঝুড়ি আম ছিনিয়ে নিতে চেয়েছিলেন। আমি তা দিতে না চাইলি বলে আমার আম বাগানের সব আম চুরি করে নিয়ে এসেছেন। এ তো ভারী অন্যায় হুজুর। অনেক কষ্ট আর যত্ন করে পুকুরে মাছের চাষ করি, বিনা পয়সায় মাছ দিইনি বলে ছোট হুজুর সব মাছ চুরি করে নিয়ে চলে আসবেন? আপনিই বলুন হুজুর, এটা কি ঠিক? না মানে, আমার ছেলেটা একটু ভোজন রসিক আর কি। কিন্তু না না, এটা তো ভীষণ বাজে ব্যাপার। কিন্তু রুদ্রই যে চুরি করিয়েছে তার প্রমাণ কি? এর আগে লালুর ক্ষেতের তরমুজ ছোট হুজুর ঘোষণা দিয়ে চুরি করেছিলেন। হ্যাঁ লালু, ছোট হুজুর বিনা পয়সায় তরমুজ দিতে চাননি বলে ছোট হুজুরে কাজ করেছিলেন। আমরা নিশ্চিত এবারের চুরিগুলো ছোট হুজুর করেছেন। ছোট হুজুর যা চান তা না পেলে সব ধ্বংস করে দেন। হুজুর, আপনি আমাদের পিতা মাতা, আপনি আমাদের রক্ষাকর্তা। আপনার তল্লাটে আমরা যদি দুটো খেয়ে পড়ে বেঁচে না থাকতে পারি, তাহলে আমরা কোথায় যাব হুজুর? আপনি যদি ন্যায় বিচার না করেন তাহলে একদিন প্রজারা ক্ষেপে যাবে, তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে। আপনি কিন্তু জমিদারিও হারাতে পারেন হুজুর। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি কি করা যায়। জি আচ্ছা হুজুর। এই কুলাঙ্গার ছেলেটার জন্য না জানি আমাকে পথে বসতে হয়। রুদ্র, রুদ্র। জি বাবা। গপ গপ করে তরমুজ খাওয়া বন্ধ কর। আচ্ছা বাবা, ঠিক আছে। তুই গ্রামবাসীদের আম, মাছ, তরমুজ চুরি করেছিস কেন? চুরি হবে কেন? আমাদের তল্লাটের জিনিসপত্র আমি নিয়ে এসেছি, তাতে কি হয়েছে? এগুলো চাষিদের কষ্ট করে ফলানো ফসল, তুই সেগুলো পয়সা না দিয়ে নিয়ে এসেছিস? আমি জানি এগুলো আমাদের তল্লাটে ফলানো ফসল, আর এগুলোর মালিক আমি। রুদ্র। জি বাবা। তুই আর এই গ্রামে থাকবি না, তুই সুবর্ণপুর তোর চাচার বাড়ি চলে যাবি। সে কি বাবা? কেন? আমার অপরাধ কি? তুই মানুষের কষ্টের মূল্য বুঝিস না, তোকে মানুষের কষ্ট বুঝতে হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই করতে হবে তোকে। তোর জন্য আমি আমার জমিদারি হারাবো নাকি? কিন্তু আমার ভোগবিলাসের সাথে তোমার জমিদারি হারানোর সম্পর্ক কি? তোর ভোগবিলাস? ওটা ভোগবিলাস না,
ওটা চুরি। তোর জন্য লজ্জায় আমার মাথা কাটা গেছি। বাবা, তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো। আমি কোনো কথা শুনতে চাই না। তোকে টাকা দিচ্ছি, তুই তোর চাচার বাড়ি চলে যা, কাজকর্ম শিখবি আর কোনো রকম উল্টোপাল্টা কাজ করবি না। উফ, রাস্তা যেন শেষই হচ্ছে না। এদিকে আমার এত খিদে পেয়েছে, কখন যে চাচার বাড়ি পৌঁছাবো। গাড়োয়ান। জি ছোট হুজুর। আর কতক্ষণ লাগবে? রাস্তা তো বেশি না হুজুর, কিন্তু যেতে সময় লাগছে। কেন? হুজুর, এদিকে ডাকাতের ভয় আছে, দেখে শুনে সাবধানে যেতে হচ্ছে। বলো কি? দেখি গাড়ি থামাও তো, আমি একটু নামবো, আমার পানির পিপাসা পেয়েছে। গাড়ির মধ্যেই খান হুজুর, এখানে গাড়ি থামানো ঠিক হবে না। আরে তোমার এই লক্ষর ঝক্ষর গাড়িতে পানি খাবো কি করে? গাড়ি থামাও। আহ, একটু হাত পা ঝাড়া যাবে। যাক। আরে শুনছিস, জমিদারের ছেলে রুদ্র নাকি মরে গেছে, ডাকাতে নাকি মেরে ফেলছে। সে কি, কি ভয়ঙ্কর কথা! ভয়ঙ্কর কথা? খুশি হ, খুশি হ। ওই বেটা মরেছে মানে গ্রামে শান্তি ফিরে এসেছে, আর কেউ আমাদের কষ্টের ফসলের উপর হামলা করতে পারবে না। আপদ বিদেয় হয়েছে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস, আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আপদটা পরপারে গেছে, ভালো হয়েছে। ও সিধু, আমার না খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে রে। মরে যাই কবে, কে বলবে? আরে মা, তোমার কিচ্ছু হবে না, তুমি এত ভেবো না তো। মা, বৃষ্টির মধ্যে তো দোকান বন্ধ, আর এই বৃষ্টিতে ইলিশ মাছের দামও এখন আকাশ ছোঁয়া। আমি কি করব বলো? সিধুদা, এই নাও, তোমার মায়ের জন্য ইলিশ এনেছি, নাও। আরে ছুটকি, তুই জানলি কি করে মাঝি ইলিশ খেতে চেয়েছিল? তুই তো জানিস না, কাল ছুটকি এসেছিল আমায় দেখতে। আমি কথায় কথায় বলে ফেলেছিলাম আমার খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, বুড়িমার কথা শুনেই ইলিশ এনেছি। দেখো সিধুদা, কি চমৎকার পুকুরের ইলিশ। হ্যাঁ, ইলিশটা দারুণ দেখতে। ইলিশ দেখেই তো আমার অসুখ অর্ধেক সেরে গেছে। বৃষ্টির দিনে পুকুরের ইলিশ মাছ, ভারী অদ্ভুত ব্যাপার। চিন্তার কিছু নেই সিধুদা, একজন ইলিশ ব্যবসায়ী এটা আমাকে দিয়েছে। দুটো দিয়েছিল, একটা আমি বুড়িমার জন্য নিয়ে এসেছি। ইলিশটা রেখে দাও সিধুদা, বুড়িমাকে রেঁধে দিও। আরে রত্না, তুমি এমন করছো কেন? কেমন করব? হ্যাঁ, কেমন করব? কতদিন বলেছি আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসো। ইলিশ মাছের কড়কড়ে ভাজি আর পাতলা ডাল দিয়ে কতদিন পর একটু গরম ভাত খাবো। আমি কি রুই মাছ খেতে চেয়েছি? আরে রুই মাছ যে পেয়েছো এই বেশি, এই বৃষ্টিতে মাছের এত আকাল, এর মধ্যে তুমি ইলিশ মাছ খুঁজে বেড়াচ্ছ। আমি তোমার কোনো কথাই শুনবো না। কতদিন ধরে বলছি ইলিশ আনো, আজ বৃষ্টি কাল বৃষ্টি, তোমার জন্যে সব সময় বৃষ্টি। তুমি কিছুই পারো না। আমি থাকবো না তোমার সংসারে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। হে সৃষ্টিকর্তা, এই অবুঝ রমণীকে কে বোঝাবে? আমি ইলিশ কোথায় পাবো? আরে রত্না ভাবি, এই যে নাও তোমার ইলিশ। এই অভি, তুই এই বৃষ্টির মধ্যে ইলিশ পেলি কোথায়? আরে সৃষ্টিকর্তা যা তোমার ভাগ্যে রাখবে তা তুমি সব জায়গায় পাবে। নাও ইলিশটা নাও। না না, এই ইলিশ আমি নেব না। বৃষ্টির দিনে পুকুরের ইলিশ নিশ্চয়ই কোনো দৈত্যী দানোর কাজ।
আরে কিসব বাজে বকছো? বাচ্চা একটা ইলিশ এনেছে, আবার তুমি এটার মধ্যে রূপকথার গল্প শুরু করলে। দাও অভি, ইলিশটা দাও। চিন্তার কিছু নেই রতনদা, একজন ইলিশ ব্যবসায়ী আমাকে মাছটা দিয়েছে। আমার সাথে তো অনেক ইলিশ ব্যবসায়ীর খাতির আছে, তুমি তো জানোই। ভাবি ইলিশ মাছ পছন্দ করেন, তাই নিয়ে এসেছি। ভাবি, মাছটা রাখবেন না? তোমাকে অনেক ধন্যবাদ অভি, তুমি না থাকলে এমন সুন্দর ইলিশ মাছ আমার কপালেই জুটতো না। আরে ভাবি, বললাম না, ভাগ্যে থাকলে সেটা এমনিতেই আসবে। আজ আমি আসি। বৃষ্টির দিনে পুকুরের ইলিশ মাছ, তাও বিনি পয়সায়? কিছু একটা ঝামেলা তো নিশ্চয়ই আছে। ওরে বাবারে, কি কে? আরে আমি। তুই রাতের বেলা এমন লাঠি নিয়ে হেঁটে যাচ্ছিস? তুইও তো লাঠি নিয়ে হেঁটে যাচ্ছিস, দানোর ভয়ে নিশ্চয়ই। আর বলিস না, এমন বৃষ্টির দিনে বাড়ি বাড়ি পুকুরের ইলিশ মাছ পৌঁছে যাচ্ছে, কেমন তাজ্জব ব্যাপার বলতো। নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর দানর কাজ। হ্যাঁ, আমিও তাই ভাবছি। নিশ্চয়ই আমাদের বশ করতে চায়। গিন্নি, তোমার কি বিশেষ কিছু খেতে মন চাইছে? আর খাওয়া, ছেলেটা নিখোঁজ হবার পর থেকে আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমার বেঁচে থাকতেও আর ইচ্ছে করছে না। রুদ্রর কথা ভাবলে তো আমার দুনিয়াই অন্ধকার মনে হয়। কিন্তু কি করব বলো, আমাদের বেঁচে তো থাকতে হবে। আমার যে কিছুই ভালো লাগে না গো। রুদ্রের কথা ভাবলে আমার কিচ্ছু ভাল লাগে না। কিন্তু তোমার শরীর তো এমন অসুস্থ, এভাবে না খেয়ে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। কিছু তো খাও। তুমি কিছু না খেলে যে আমিও খেতে পারছি না। বেশ তো, আমি সর্ষে ইলিশ খাবো। আমার ছেলেটার সবচেয়ে প্রিয় খাবার ছিল সর্ষে ইলিশ। পাতে সর্ষে ইলিশ পেলে সে কত খুশি হতো। কেঁদো না গিন্নি, আর কেঁদো না। আমি দেখি কোথাও ইলিশ পাই কিনা। এমন বৃষ্টিতে মাছের দোকানপাট সব বন্ধ থাকে যদিও। বুঝলে গিন্নি, কি বলবো দুঃখের কথা, ইলিশ মাছ কোথাও পাওয়া যাচ্ছে না। যাও একটা দুটো পাওয়া যাচ্ছে, সেগুলো নাকি দানর ইলিশ। দানর ইলিশ? আসলে বৃষ্টির মধ্যে এমন পুকুরের ইলিশ কে যেন সরবরাহ করছে। লোকে তার হদিশ খুঁজে পাচ্ছে না, তাই সবাই ধারণা করছে এই ইলিশ কোনো দানই সরবরাহ করছে। কি ভয়ঙ্কর! যাই হোক, তুমি বিশ্রাম নাও। আমি খোঁজ লাগিয়েছি, ভালো এবং নিরাপদ ইলিশ পেলেই তোমার জন্য নিয়ে আসব। মা, কে কে থাকে? ওটা তো রুদ্রের গলা। রুদ্র, রুদ্র! মা, আমি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। রুদ্র, তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। তবে তোমার রুদ্র আর আগের মতো নেই মা। সে এখন... রুদ্র? ও, রুদ্র নয় হুজুর, কোনো দানও রুদ্রের বেশে এসেছে। ভাগ্যিস আমি ওকে এ বাড়িতে লুকিয়ে ঢুকতে দেখেছিলাম, দেখেই আপনাকে খবর দিয়েছি হুজুর। হ্যাঁ হুজুর, ছোট হুজুর তো কবেই মরে গেছে। এটা কোনো দানই হবে। থামো, তোমরা ভুল করছো। আমি দানও না, আমি বেঁচে আছি। মিথ্যে বলছিস তুই। আহ, মা! রুদ্র, বাবা আমার! এই, তুমি ওকে মারলে কেন? কপালে রক্ত, আমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভূত প্রেত দৈত্যী দানদের আঘাত করলে তো রক্ত বের হয় না। তাহলে কি উনি সত্যিই ছোট হুজুর? রুদ্র বাবা, তুই বেঁচে আছিস? আহ, সারা শরীরে কি ব্যথা! ভাগ্যিস ডাকাতরাই টাকার থলিটা খুঁজে পায়নি, কিন্তু বেচারা গাড়োয়ানের কি অবস্থা কে জানে।
আমি বরং বাড়িতেই ফিরে যাই। আহ! আরে ওই তো সিধু আর রতন, দেখি তো ওরা কি নিয়ে আলাপ করছে। মানুষ আমার মরার খবরে এত খুশি, আমি সবাইকে এত যন্ত্রণা দিতাম। ছি ছি ছি, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি আর বাড়ি ফিরে যাব না। হয় সফলতা অর্জন করব, এই গ্রামের মানুষদের জন্য কিছু করতে পারবো, নয়তো আমি আমার জীবন দিয়ে দেব। কিন্তু আমি আমার জীবনকে যেভাবেই হোক অর্থবহ করে তুলব। আমি ফুলপুর গ্রামে চলে যাই, সেখানে পুকুর কিনে ইলিশ চাষ শুরু করি। আমার কষ্ট আর পরিশ্রমে ইলিশ চাষে আমি ব্যাপক সফলতা অর্জন করি। দুনিয়ার সবার কাছে আমি মৃত হলেও ছুটকি আর অভি সবকিছু জানত। বাচ্চাদের মন সরল হয়, সত্য নিয়েই ওদের কাজকর্ম। ছুটকি আর অভির মাধ্যমে আমি সব সময় গ্রামের খোঁজ খবর রাখতাম। যার যার ইলিশ প্রয়োজন তাদের পৌঁছে দিতাম। বৃষ্টির দিনে পুকুরের ইলিশ মাছের রহস্য এটাই, এটা কোনো দত্তিদানোর কাজ না, এটা সম্পূর্ণ আমার বদলানোর ইচ্ছা। এই গ্রামের প্রতি এটা আমার ভালোবাসা। ছুটকি আর অভি আমাকে খবর দিয়েছে মা খুব অসুস্থ, ইলিশ মাছ খেতে চাচ্ছে। বাবা জায়গায় জায়গায় মাছের খোঁজ করছে, কিন্তু দানোর ভয় নিতে চাচ্ছে না। আমি তাই নিজেই মায়ের জন্য মাছ নিয়ে এসেছি। বিশ্বাস করো, আমি আর আগের রুদ্র নই। আমি এখন কষ্ট এবং পরিশ্রমের মূল্য বুঝতে শিখেছি। আমি আর কোনোদিন কাউকে কষ্ট দেব না। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, তোকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই রে। আমি তোকে নিয়ে গর্ববোধ করি। হ্যাঁ, আমাদের রুদ্র সত্যিকার অর্থেই মানুষ হয়ে ফিরেছে। আমাদের ক্ষমা করে দিন ছোট হুজুর, আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনাকে ছোট করে কথা বলা আমাদের একদম উচিত হয়নি। হ্যাঁ ছোট হুজুর, মানুষ পরিবর্তন হতে সময় লাগে না, আমরা তা বুঝতে পারিনি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আরে না না না, তোমরা ক্ষমা চাইছো কেন? তোমাদের জন্যই তো আমি নতুন রুদ্র হয়ে ফিরে আসতে পেরেছি। আমি তোমাদের ধন্যবাদ জানাই। তোমাদের যে কোনো সাহায্যে এখন থেকে আমাকে পাবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করব। কি বলো তোমরা?